প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে কয়টি অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি সেগুলি হচ্ছে ক্লাস 10-এর কোষে দেখি 12। এবং এই কোষে দেখি 12তে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এটিতে ওই গোলক সম্বন্ধে বা স্ফিয়ার সম্বন্ধে অঙ্ক রয়েছে। যারা ক্লাস 10-এ পড়েছে তারা তো অবশ্যই জেনে গেছো। তো সে যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকে ক্লাসে চলে যাচ্ছি। তবে এই অঙ্কগুলি করার আগে আমি তোমাদেরকে কতগুলি সূত্র বলে দিচ্ছি এই গোলক সম্বন্ধিত। এই সূত্রগুলির সাহায্যে কিন্তু এই অঙ্কগুলি তোমরা খুব অনায়াসেই করতে পারবে। এবং সেই সূত্রগুলি কি কি হচ্ছে দেখে নাও। এক নম্বরে হচ্ছে গোলকের বক্রতলে, হ্যাঁ এই বিষয়ে একটি কথা বলি। গোলকের তো তল একটি, সুতরাং এবং সেটা বক্রতল। তো যেহেতু তল একটি, অতএব এটাকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল হিসাবেও লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি গোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এটি হচ্ছে গোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। 2 নম্বর সূত্রটি হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এই গোলক ছাড়াও অর্ধ গোলক সম্বন্ধিত সূত্রগুলিও জেনে রাখতে হবে। এবং অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা হবে অর্ধ গোলকের তার অর্ধেক হবে। তার মানে হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এরপর আসছে অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমরা কিভাবে পাবো দেখে নাও। ধরে নাও এটি একটি অর্ধগোলক। এই যে নিচের যে অংশটা, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা সমতল। মানে এটা এই গোলকটাকে যদি আমরা এখান থেকে কেটে দিই মাঝ বরাবর, তাহলে কাটা অংশে আমরা একটা সমতল পাচ্ছি। আর এটা হচ্ছে বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি 2 পাই আর স্কোয়ার। কিন্তু এই যে সমতল যে বৃত্তাকার সমতল, যার ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ কি, সুতরাং এটার একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা এখানে বলতে পারি যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক সমান হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, এবং 5 নম্বরের একটা সূত্র আছে, সেটা হচ্ছে মানে এটাকে তোমরা বলতে পারো যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কারণ নিরেট হলে এই তলটি পাওয়া যাবে। কথাটি কিন্তু মনে রাখবে, এটা যদি নিরেট হয় তাহলে এই তলটি পাওয়া যাবে, আর যদি ফাঁপা হয় তাহলে কিন্তু এই তলটিতে পাওয়া যাবে না, বাটির মতো।
ওটা ফাঁপা থাকবে। তাহলে এখানে আমরা এই একটা জিনিস লিখলে ভালো করতাম, সেটি হচ্ছে নিরেট। নিরেট, এখানে নিরেট কথাটি প্রয়োগ করবে, তাহলে ভালো হবে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr² বর্গ একক, এবং অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন মাঝখানে যদি কেটে দাও তাহলে কি হবে, গোলকটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মানে এটাও নিরেট করতে পারো, কোনো অসুবিধা নেই, নিরেট করাই ভালো। নিরেট অর্ধগোলকের আয়তন সমান কত হবে না, ওই গোলকের যে আয়তন তার অর্ধেক, মানে 4/3πr³ ঘন একক, সেটা হবে 2/3 πr³ ঘন একক। এই হলো মোটামুটি গোলক এবং অর্ধগোলক সম্বন্ধিত সূত্র, এবং এই সূত্রগুলির সাহায্যে আমরা এই কোষে দেখি 12 অঙ্কগুলি খুব সহজভাবেই করতে পারবো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কোথায়, ওই অঙ্ক নম্বর 1, অঙ্ক নম্বর 2 এবং অঙ্ক নম্বর 3-এ। তাহলে এই সূত্রগুলি আমরা কিন্তু মনে রাখবো এবং এগুলির সাহায্য নিয়ে করব। তো আমরা এখন এই সূত্রগুলি এখান থেকে হাটিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 1-এ। অঙ্ক নম্বর 1, অঙ্ক নম্বর 1-এ বলা হয়েছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটি গোলকের ছবি এঁকে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। মনে করি এটি হচ্ছে গোলকটি, এবং এই গোলকটির কি দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। ধরো এখান থেকে এই যে ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখতে পারি সরাসরি যে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, সূত্রটা কত, 4πr² বর্গ, এবং এককটা কি হবে, সেন্টিমিটার একক ব্যবহার করা হয়েছে, তাহলে বর্গ সেন্টিমিটার। এটি হবে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি, যেখানে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর-এর জায়গাতে আমরা 10.5 সংখ্যাটি লিখে ক্যালকুলেশন করে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে এখানে তাহলে 4πr² এর মানটা কত হবে, এখানে সমান 4 গুণ পায়ের মান তো 22/7 আগে থেকেই তোমরা জানো, আর গুণ আর-এর মান 10.5, কিন্তু এখানে r² মানে 10.5 গুণ 10.5 দুবার লিখতে হবে। তাহলে 10.5 গুণ 10.5 বর্গ সেন্টিমিটার, এটাই হবে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল। এই যে ক্যালকুলেশনটা আছে এটাকে আমরা করে নিচ্ছি কিভাবে করা যায়। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই 10.5 আছে, তো এই দশমিককে হাটিয়ে দাও, নিচে 10 দিব, এখানেও দশমিককে হাটিয়ে দাও, নিচে 10 দিব, তাহলে এখানে হয়ে গেল নিচে 10 আর এখানেও নিচে 10। এরপরে আমরা কাটাকাটি করে নেব, কার সঙ্গে কার কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে 10 মানে 5 দ্বারা যাবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, এখানেও 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, এখানে 7, 3 7 21, এখানে 2 দুগুণে 4 আর এখানে 2 দুগুণে 4, সবগুলো কেটে দিলাম। তাহলে নিচে আর কিছু থাকলো কি, নিচে কিছু নেই, ওপরে থাকলো 22 গুণ 3 21 63,
তাহলে 63কে যদি আমরা 22 দ্বারা গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে হয়ে গেল 1386, 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে এটি হলো ওই গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের অঙ্ক নম্বর 2-এ। অঙ্ক নম্বর 2-এ চলে যাচ্ছি এবং অঙ্ক নম্বর 2-এ বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো চামড়ার বল কি হয়, ভলিবল হয়, ফুটবল হয়। তো এইরকম একটি চামড়ার বলের আমরা ছবি এঁকে নিচ্ছি, ঠিক আছে। তো ধরে নাও এটি হচ্ছে চামড়ার বলটি, এটি হচ্ছে চামড়ার বলটি, এবং এই চামড়ার বলটি তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে, মানে এর যে ভাগ ভাগ থাকে, ধরে নাও এটি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, এটি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, এটি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, এই হিসাবে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তাহলে চামড়ার বলটির যে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমরা পেতে পারি ওই 431.20 টাকাকে 17.50 টাকা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, সেটাই হবে এই চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি এখন যে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে, বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? সূত্রটা কি মনে আছে তো, না ভুলে গেলে? বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। এখানে একক বলতে প্রতি বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে একক না বলে আমরা বলতে পারি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 4πr² বর্গ সেন্টিমিটার। এখন এই 4πr² মান কত বললাম না, ওই 431.20 টাকাকে 17.50 টাকা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, সেটাই হবে এর মান। তাহলে এর মান হবে 431.20 টাকা বাই 17.50 টাকা। আবার সেই এক কথা, সেটি কি না, সেটি হচ্ছে ওই দশমিকগুলোকে তুলে দাও, কারণ দশমিকের ডান দিকে দুটো অঙ্ক রয়েছে আর উপরেও দশমিকের ডান দিকে দুটো অঙ্ক রয়েছে, তাহলে দশমিক দেওয়ার কোনো অর্থই নেই। তাহলে এরপর কত হলো, এবারে 0 কেটে দাও, সরি 0 কেটে দাও, তাহলে হয়ে গেল কত, 4312, 4312 বাই 175, এই 4πr² মান। এখন আমরা এখানে পায়ের মান বসিয়ে আর এর মান পেয়ে যাব খুব অনায়াসে। কিভাবে দেখো, তাহলে আমরা বলতে পারি, বা এখানে 4 গুণ পায়ের মান তো 22/7 গুণ r² সমান হচ্ছে 4312 বাই 175। তাহলে বা এখানে r² মান কত হবে না, এখানে 4/22 88 হয়, আমরা 88 ধরে নিতে পারি। তাহলে এখানে r² সমান হবে 4312 বাই 175, বড় বাই দিয়ে দিব 88/7 যাতে ভুল না হয়, সমান আমরা করতে পারি 4312 বাই
175, এরপরে গুণ করে দিব 7, উপরে চলে যাবে, 88 নিচে চলে আসবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমরা করে নিব। এখন এটাকে 11 দ্বারা ভাগ করা যাবে, আর 4 একে 5, 3 2 5, এটাকেও 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 11 দ্বারা যখন ভাগ করে দেবো এটাকে, 3 11 33, 10 101, 9 11 99, 2 11 2 22, 392 হবে 11 দ্বারা কাটলে, আর এটা হবে 8 11 88। এরপর এটাকে আবার 8 দ্বারা যাবে, 4 8 32, হ্যাঁ 8 দ্বারা যাবে, 8 1 8, 4 8 32, 7 72, 8 9 72, 49। আর এটাকে 7 দ্বারা যাবে, 7 1 7, 7 2 14, 3 35, 5 7 35, সমান হয়ে গেল 49/25। ঠিক আছে, 49/25। এখন এটা কিন্তু আর স্কোয়ারের মান, এটা কিন্তু মনে রাখবে, এটা আর স্কোয়ারের মান। তাহলে আর এর মান কত হবে, বা এখানে লিখতে পারি আমরা আর সমান √49/25। তাহলে আর এর মান হয়ে গেল কত, 7 7 49, 5 5 25, 7 5 সেন্টিমিটার। এটা হলো আর এর মান, মানে ব্যাসার্ধের মান। কিন্তু ব্যাসার্ধের মান বের করতে বলা হয়নি, বলা হয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য কত। অতএব ব্যাস সমান কত হবে, অতএব ওই বলটির ব্যাস সমান এর দ্বিগুণ। আর এর দ্বিগুণ মানে 7 5 গুণ 2 সমান 14 5 সেন্টিমিটার, সমান 14কে 5 দ্বারা ভাগ করলে কত হবে, 5 2 10, 4 5 8 40, 2.8 সেন্টিমিটার। এটি হলো অঙ্ক নম্বর 2 এর উত্তর, মানে ব্যাসের দৈর্ঘ্য হবে 2.8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছ। এরপর আজকের শেষের অঙ্কটি আমরা চলে যাব। শেষের অঙ্কটিতে দেখো বলা হয়েছে কি, শেষের অঙ্কটিতে বলা হয়েছে যে স্কুলে শর্ট পাট, 3 অঙ্কটিতে বলা হয়েছে স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। কত ঘন সেন্টিমিটার লোহা আছে মানে আয়তন কত, মানে আয়তনটা বের করতে হবে। তো আমরা আবার একটা ছবি নিয়ে নিচ্ছি শর্ট পাটটির। ধরো এইটি হচ্ছে শর্ট পাটটির ছবি। এখন এই শর্ট পাটটির যে ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। এই ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার। তো ব্যাস সমান যদি 7 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাস সমান যদি 7 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত, 7/2 সমান আমরা লিখতে পারি 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে ওই কত লোহা আছে এই শর্ট পাটটাতে, কত লোহা আছে মানে আয়তন কত। তাহলে গোলকের আয়তন আমরা জানি তো, আমরা প্রথমেই কিন্তু শিখে নিয়েছি ওগুলো। গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার একক দেওয়া আছে, ঘন সেন্টিমিটার। এখন এটার মান বের করে দিব, পায়ের মান 22/7 বসিয়ে এবং আর এর মান 3.5 বসিয়ে। তাহলে হয়ে যাবে কত,
4/3 গুণ 22/7 গুণ আর এর মান কিন্তু 3.5, তাহলে আর কিউব মানে 3 বার 3.5 গুণ 3.5 গুণ 3.5, তাহলে গুণ 3.5 গুণ 3.5 গুণ 3.5 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। অতএব এটার মান আমরা খুব সহজভাবে বের করে নিতে পারি। এখন আবার সেই একই কথা, দশমিককে হাটিয়ে দিচ্ছি, দশমিককে হাটিয়ে দিচ্ছি, দশমিককে হাটিয়ে দিচ্ছি, আর নিচে 10 10 দিয়ে দিচ্ছি, 10 10 দিয়ে দিচ্ছি। এরপর কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে এখানে 5 দ্বারা 5 7 35, 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10 হয়ে গেল। এরপর এখানে 2 1 2, 11 দুগুণে 22, আর এখানে 2 দুগুণে 4 আর 4, এগুলো সব কেটে দিচ্ছি। তাহলে থাকলো কত? আচ্ছা, এই 7 আর এই 7 কেটে দিলাম, তাহলে থাকছে কত? 77, 7 11 77 গুণ 7, আর নিচে আছে 3, তাহলে হয়ে গেল 77কে 7 দ্বারা গুণ করো, 77কে 7 দ্বারা গুণ করো, 7 7 49 আর 9 হাতে 4, 7 7 49 আর 4 53, 539, 7 11 77 আর 7 539, আর নিচে 3, নিচে 3 সমান কত হলো? যদি আমরা এখানে 539/3 করি, তাহলে হয়ে যাবে এটা 3 1 3, 2 23, 3 7 21, 22 23, 2 29, 3 9 27, 28 29, 2 3, এটাই হবে ঘন, এত ঘন সেন্টিমিটার। তাহলে ওই শর্ট পার্টটিতে ওই 179.2 ঘন সেন্টিমিটার লোহা রয়েছে। তো এই হলো আজকের অঙ্কগুলির সমাধান। তোমাদের কেমন লাগলো? অঙ্কগুলি বুঝতে পারলে কি না পারলে, বা আমার বোঝানোর ক্ষমতাটা কত, এই সম্বন্ধে যা কিছু তোমাদের বলার আছে তোমরা কমেন্টে অবশ্যই বলতে পারো। আর বিশেষ কিছু বলছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসটি, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো খুব সহজেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।